খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 17 তারিখ বুধবার। জানাবো আজকের বাছাই করা 9টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। এবার বাংলার দরজায় এসআইআর 15 কোটি ফর্ম ছাপতে নির্দেশ কমিশনের। সীমান্তবর্তী জেলায় সম্প্রীতি নষ্টের ছক বিজেপির দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন অভিষেক। খুনি হত্যাকারী মানুষ খেকো প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ আব্দুর রহিম বকশির। ইনস্টাগ্রামে আলাপ 2 বছরের প্রেম, 2 বিবাহ বিচ্ছিন্ন যুবতী বিয়ে করলেন বীরভূমে, কলকাতায় পাতবিন সংসার। পেনশন যে কোনো কর্মীর অধিকার, সরকারের দয়ার দান নয়, রাজ্যকে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। আমেরিকা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, ভারত রাজি হয়নি, স্বীকার পাক বিদেশমন্ত্রী। সন্ধ্যা হলেই মৌতাত, লালবাগের হোটেলে মধুচক্র বসানোয় গ্রেফতার 3 জন, উদ্ধার 3 যুবতী। এবার পুজোর আগে বেতন রাজ্য সরকারি কর্মীদের, কেন্দ্রকে টেক্কা দিয়ে বড় ঘোষণা নবান্নের। জঙ্গিপুরে তৃণমূলের বড় বার্তা, অভিষেক আইপ্যাককে জানিয়ে তবেই দলে নতুন মুখ, কিন্তু কেন? আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে দয়া করে একটি লাইক দিন। আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার একে একে দেখে নেব বিস্তারিত খবর। পুজোর পরেই কি রাজ্যে শুরু বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর? ভোটার তালিকার এসআইআর ঘিরে প্রস্তুতি শুরু করে দেওয়ার কথাই বলল রাজ্যের সিইও দপ্তর। সূত্রের খবর, ভোটারদের তথ্য যাচাই এবং আপডেটের জন্য প্রায় 15 কোটি আবেদনপত্র ছাপানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যে এখন ভোটারের সংখ্যা প্রায় 7.65 কোটি। তাদের জন্য দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে। একটি ভোটারের কাছে থাকবে, অন্যটি বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলআরওরা সংগ্রহ করবেন। এ নিয়ে সরাসরি নির্দেশ এসেছে সিইও মনোজ আগরওয়ালের তরফে। মঙ্গলবার এই প্রকল্পে যুক্ত ইআরও, এডিএম এবং জেলা শাসকদের নিয়ে প্রশিক্ষণ সভা করেন তিনি। সেখানে জানানো হয়, রাজ্যের বিভিন্ন জেলায় ফর্ম ছাপানোর ব্যবস্থা করা হবে। কমিশন সূত্রে খবর, প্রতিটি ভোটারের নাম এবং তথ্যসহ আবেদনপত্র অনলাইনে দিল্লি থেকে পাঠানো হবে। সেগুলি হাতে এনে ছাপার কাজ শুরু হবে। এই আবেদনপত্রগুলি পরে পঞ্চায়েত স্তরে পাঠানো হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের 2002 এবং 2025 সালের ভোটার তালিকা মিলিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় 2 কোটির বেশি পরিবারের তথ্য যাচাই করা হবে এই পর্যায়ে। পুজোর আগেই রাজ্যের প্রায় 75,000 বিএলওকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে। আগামী 21 এবং 22 সেপ্টেম্বরের মধ্যে এই প্রশিক্ষণ শেষ করতে বলা হয়েছে। প্রশিক্ষণ দেবেন ইআরও এবং এইআরওরা। সীমান্তবর্তী সংখ্যালঘু এলাকায় ফের সম্প্রীতি নষ্ট করতে পারে বিজেপি। মঙ্গলবার বসিরহাট এবং যাদবপুর ডায়মন্ড হারবার 2 সাংগঠনিক জেলা নিয়ে দলীয় বৈঠকে এ ব্যাপারে হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর তো বটেই, একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে বিজেপি অশান্তির আগুন জ্বালানোর ষড়যন্ত্র করতে পারে বলে দলীয় নেতৃত্বকে সতর্ক করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে ছিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। সেখানে বসিরহাটের সঙ্গে যাদবপুর ডায়মন্ড হারবার জেলাতেও বিজেপির ঘৃণ্য চক্রান্ত নিয়ে দলের সর্বস্তরের কর্মীদের সতর্ক করেন অভিষেক। বলেন, কেউ যেন গেরুয়া শিবিরের এই ফাঁদে পা না দেন। বসিরহাট এবং সন্দেশখালী নিয়ে এর আগেও লোকসভা ভোটের মুখে সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ সহ মহিলাদের অসম্মান করার মিথ্যে প্লট বানিয়ে বাংলাকে বদনাম করার অভিযোগে বিজেপিকে কোণঠাসা করেছিল তৃণমূল। আবারও বিধানসভা ভোটের আগে এসআইআরকে সামনে রেখে নতুন করে যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটতে পারে সেজন্য সতর্ক থেকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন অভিষেক। ষড়যন্ত্র করে বসিরহাট লোকসভার উপনির্বাচন বিজেপি আটকে রেখেছে, তবে বিধানসভা ভোটের সঙ্গে সেই নির্বাচন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। সূত্রের খবর, অভিষেক সতর্ক করে বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক পক্ষ সংখ্যালঘুদের মধ্যেও বিভাজনের চেষ্টা করছে। হিঙ্গলগঞ্জের বিধায়কের সঙ্গে স্থানীয় শ্রমিক সংগঠনের সভাপতির মধ্যে বিরোধ নিয়ে অসন্তুষ্ট দল, বিশেষ করে পুজোয় জনসংযোগ বাড়াতে বলেছেন অভিষেক। সেই সুবাদেও পুজোর সময় এলাকায় যাতে শান্তি বজায় থাকে সেদিকে নজর রাখতে বলা হয়েছে। অভিষেকের নিজের কেন্দ্র ডায়মন্ড হারবার, সেই কেন্দ্রেও সজাগ দৃষ্টি সাংসদের। উৎসবের মধ্যে কেউ কোনো সমস্যায় পড়লে সেদিকেও নজর দিতে বলেছেন তিনি। পুজো কমিটিগুলির মাধ্যমে জনসংযোগ বাড়ানোর কথাই বলেছে। বড় সভা না করে ছোট ছোট সভায় রাজ্য সরকারের সামাজিক প্রকল্প তুলে ধরে ঢালাও প্রচারের নির্দেশ দেন ডায়মন্ড হারবার যাদবপুর জেলাকেও। 2 সাংগঠনিক জেলার ক্ষেত্রেই টাউন এবং ব্লক সভাপতিদের প্রস্তাবিত নামের তালিকা নিয়েছে দল। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে খুনি, হত্যাকারী, মানুষ খেকো বলে আক্রমণ করলেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। মঙ্গলবার বিকেলে রতুয়া 2 নম্বর ব্লকের কুমারগঞ্জ হাই স্কুলে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর এবং বাংলা ভাষাভাষীদের ওপর বিজেপির সন্ত্রাস এবং বাংলা বিদ্বেষের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় দেশের প্রধানমন্ত্রীকে এমন কুরুচিকর ভাষায় আক্রমণ করেন রহিম বক্সী। এদিনের বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভায় বিধায়ক আব্দুর রহিম বক্সী ছাড়াও উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়, দলের জেলা যুব সভাপতি প্রসেনজিৎ দাস, 2 জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান, শামসুল হক এবং ব্লকের অন্যান্য নেতাকর্মীরা। এদিনের কর্মসূচিতে প্রায় কয়েক হাজার লোকের সমাগম হয়েছিল। আব্দুর রহিম বক্সী তার বক্তব্যে গোধরা কাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, তখন গুজরাটি মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। সে সময় একটি বিশেষ সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে বেছে বেছে খুন করা হয়েছিল। গর্ভবতী মাকেও ত্রিশূল দিয়ে খুন করেছিল তার বাহিনীরা। এদিকে উত্তরপ্রদেশের যোগী রাজ্যেও এক শ্রেণীর মানুষকে বেছে বেছে খুন করা হচ্ছে। নির্বিচারের ধর্মস্থানগুলিকে ভেঙে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বক্সীর দাবি, এখানে আইনের শাসন চলে না। মনে হচ্ছে উত্তরপ্রদেশ ভারতের বাইরে, আর এই যোগী প্রধানমন্ত্রীর খুব কাছের লোক। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ তুলে আব্দুর রহিম বক্সী বলেন, দেশের স্বাধীনতায় বিজেপির কোনো ভূমিকা নেই। দেশের স্বাধীনতা আন্দোলনে বাংলা ছিল ইংরেজ বিরোধী আন্দোলনের পীঠস্থান। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি এবং বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে এবং অনেককে মেরে ফেলাও হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, বাংলাতে কথা বললেই সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। গুজরাটকে বিজেপির বাপের রাজ্য বলেও কটাক্ষ করেছেন তিনি। মমতা ব্যানার্জিকে নেপালের মতো উৎখাতের হুঁশিয়ারি দেওয়ায় বিজেপি নেতা অর্জুন সিংকেও আক্রমণ করেন রহিম বক্সী। তিনি বলেন, এটা গুজরাট নয়। তার জামা খুলে গামছা পরিয়ে অর্জুনকে ধাওয়া করবে দলের ছেলেরা। যদিও বিজেপির উত্তর মালদা জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া রহিম বক্সীর এসব মন্তব্যে আমল দিতে নারাজ। তিনি জানেন, রহিম বক্সী বিধানসভা ভোটের আগে উল্টোপাল্টা কথা বলে বাজার গরম করতে চাইছে, কিন্তু এসবে খুব একটা লাভ হবে না, তিনি হারবেন। সমাজ মাধ্যমে বন্ধুত্ব, সেখান থেকে প্রেম, শেষমেশ বিয়েটা করেই ফেললেন। তবে 2 যুবতীর বিয়ে ঘিরে শোরগোল বীরভূমের দুবরাজপুরে। বীরভূমের খয়রাশুলের বাসিন্দা সুস্মিতা চট্টোপাধ্যায় এবং মালদহের নমিতা দাস দিন 7 আগে মন্দিরে বিয়ে করে মঙ্গলবার সকলকে সেই সংবাদ দিলেন সদ্য বিবাহিত যুগল। নমিতার বয়স 31 বছর। বৈবাহিক জীবন তার ভালো যায়নি। কয়েক বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। 4 বছরের এক পুত্র সন্তান রয়েছে তার। অন্যদিকে 28 বছরের সুস্মিতা চট্টোপাধ্যায়েরও বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তাদের 8 বছরের কন্যা থাকে বাবার কাছে। 2 বিবাহ বিচ্ছিন্নার পরিচয় ইনস্টাগ্রামে, সেখান থেকে প্রেম এবং পরিণয়। কয়েকদিন আগে সুস্মিতা মালদহ থেকে চলে এসেছিলেন বীরভূমে। দেখা করেন সুস্মিতার সঙ্গে। তারপর দুবরাজপুরের একটি শিব মন্দিরে সিঁদুর দান করে বৈবাহিক জীবনে পা রেখেছেন তারা। নবদম্পতি বলেন, গত 2 বছর ধরে আমাদের সম্পর্ক, তখনই বিয়ে করব বলে ঠিক করেছিলাম। আইনি ব্যবস্থা সেরে সপ্তাহখানেক আগে মন্দিরে বিয়ে করছি। নমিতা কর্মসূত্রে থাকেন কলকাতায়, বাবা মা প্রয়াত। সুস্মিতা জানিয়েছেন, তার বাবা মা বিয়ে মেনে নিয়েছে, এখন কলকাতায় পাকাপাকি থাকার সিদ্ধান্ত নিয়েছেন যুগলে। 2 মহিলার বিয়ের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে কৌতূহলের শেষ নেই। নবদম্পতিকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন বহু মানুষ। অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন, কেউ কেউ কটাক্ষ করছেন, তবে সেসব গায়ে মাখছেন না নমিতা সুস্মিতা। এবার কলকাতা হাইকোর্টের কড়া বার্তা, পেনশন কোনো সরকারি দয়ার দান নয়। এটি একজন কর্মচারীর অধিকার। অবসরের পর ইচ্ছে মতো তা আটকে রাখা যায় না। গারুলিয়া পুরসভার অবসরপ্রাপ্ত এক কর্মী প্রবীর কুমার ভট্টাচার্য 4 বছর ধরে পেনশন না পাওয়ায় রাজ্যকে এই ভাষাতেই ভর্ৎসনা করলেন বিচারপতি গৌরাঙ্গ কান্ত। আদালতের নির্দেশ, আগামী 2 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের সমস্ত নথিপত্রের কাজ শেষ করতে হবে। তারপরের 15 দিনের মধ্যে পুরসভাকে বাধ্যতামূলকভাবে পেনশনের টাকা অনুমোদন করতে হবে। 30 দিনের মধ্যে টাকা হাতে না পেলে আদালত অবমাননার মামলা হবে। হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, 1987 সালে উত্তর 24 পরগনার গারুলিয়া পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর হিসেবে চাকরি শুরু করেন প্রবীরবাবু। টানা 33 বছর 3 মাস কাজের পর 2021 সালের 28শে ফেব্রুয়ারি তিনি অবসর নেন। অভিযোগ, অবসরের পর থেকেই নানান বাহানায় তার পেনশনের টাকা আটকে রেখেছে পুরসভা। নিয়ম অনুযায়ী পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড অবসরের পরেই পাওয়ার কথা, কিন্তু পুরসভার সময় মতো তার সার্ভিস বুক তৈরি করেনি, ফলে 4 বছর ধরে পড়ে রয়েছে ফাইল। আদালতের পর্যবেক্ষণ, এই দেরি একজন অবসরপ্রাপ্ত কর্মীর জীবিকার অধিকার এবং সম্পত্তির অধিকার লঙ্ঘন। বিচারপতি স্পষ্ট জানান, পেনশন মানে জীবিকা, চিকিৎসা এবং সংসারের ভরসা। এতদিন টাকা না পাওয়া মানে তার জীবনকে অসহনীয় করে তোলা।
তাই আদালতের কড়া নির্দেশ, নির্দিষ্ট সময়সীমার মধ্যে টাকা ছাড়া না হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি আদালত অবমাননার মামলা হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করার দাবিকে কার্যত খারিজ করে দিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসাক দার। সম্প্রতি তিনি এক স্বীকারোক্তিতে বলেছেন যে ভারত কখনোই কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়নি। পাক বিদেশমন্ত্রী সরাসরি বলেন, যখন ইসলামাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে ট্রাম্পের মধ্যস্থতার দাবি উত্থাপন করেছিল, তখন শীর্ষ আমেরিকান কূটনীতিক স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে নয়াদিল্লি সর্বদা বলে আসছে যে পাকিস্তানের সঙ্গে যাবতীয় সমস্যা ভীষণভাবে দ্বিপাক্ষিক, তাতে অন্য কোনো দেশের মাথা ঘামানোর প্রয়োজন নেই। স্পষ্ট ইসাক দার বলেন, তৃতীয় পক্ষের সম্পৃক্ততায় আমাদের আপত্তি নেই, কিন্তু ভারত স্পষ্টভাবে বলে আসছে যে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়। দ্বিপাক্ষিক বিষয়েও আমাদের আপত্তি নেই, তবে এই বিষয়ে যাবতীয় আলোচনা ব্যাপক পরিসরে হতে হবে। সন্ত্রাসবাদ, বাণিজ্য, অর্থনীতি, জম্মু কাশ্মীর, এই সমস্ত বিষয় যা আমরা আগে আলোচনা করেছি। তিনি আরো বলেন, ওয়াশিংটন এর আগে মে মাসে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, বলেছিল যে ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনা একটি নিরপেক্ষ স্থানে অনুষ্ঠিত হবে। কিন্তু 25শে জুলাই ওয়াশিংটনে রুবিওর সঙ্গে পরবর্তী বৈঠকের সময় দারকে বলা হয়েছিল যে ভারত এই প্রস্তাবে সম্মত হয়নি। এরপরেই দার আবার স্পষ্ট করে দেন, ভারত বলে যে এটি একটি দ্বিপাক্ষিক বিষয়, আমরা কোনো কিছুর জন্য ভিক্ষা করছি না, আমরা একটি শান্তিপ্রিয় দেশ এবং আমরা বিশ্বাস করি যে আলোচনায় এগিয়ে যাওয়ার পথ, তবে এর জন্য দুজনের প্রয়োজন। ভারত যদি সাড়া দেয় তবে পাকিস্তান এখনও আলোচনায় অংশ নিতে ইচ্ছুক। মুর্শিদাবাদের লালবাগ পর্যটকদের ভিড়ে সরগরম ঐতিহাসিক শহর, কিন্তু হোটেল ব্যবসার আড়ালে চলছে অন্য কারবার। দীর্ঘদিনের অভিযোগ, বেশ কিছু হোটেলে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে বড়সড় পদক্ষেপ করল পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদ জংশন স্টেশন সংলগ্ন এক হোটেলে হানা দিয়ে গ্রেফতার করা হলো হোটেল মালিক, ম্যানেজার এবং এক খদ্দেরকে। উদ্ধার করা হয়েছে 3 যুবতীকে। স্থানীয়দের অভিযোগ, রেজিস্ট্রি অফিস মোড়, হাজারদুয়ারি, মতিঝিল কিংবা স্টেশন চত্বর, একাধিক জায়গায় একই ছবি। সন্ধে নামলেই অচেনা মুখের আনাগোনা বাড়ে হোটেলগুলিতে, ফলে ক্রমেই নষ্ট হচ্ছে পর্যটন শহরের পরিবেশ। বারংবার অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে। অবশেষে সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের এক আধিকারিক জানালেন, নির্দিষ্ট তথ্য পেয়ে অভিযানে নামা হয়েছে। আরও বেশ কিছু হোটেলকে নজরে রাখা হয়েছে। লালবাগে প্রায় 100 হোটেল রয়েছে। অভিযোগ, যেগুলি ব্যবসায় টিকে উঠতে পারছিল না, তারাই মধুচক্রকে আঁকড়ে ধরেছে। বিশেষ করে স্টেশন থেকে হাজারদুয়ারির পথে একাধিক হোটেলে দেহ ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, পর্যটনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এবার কড়া নজরদারি চালানো হবে। রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। কেন্দ্রকে টেক্কা দিয়ে পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের বেতন দেওয়ার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের বেতন আগামী 24 এবং 25শে সেপ্টেম্বর দেওয়া হবে বলে জানানো হয়। একই সঙ্গে গ্র্যান্ট ইন এড বেতন, ওয়েজেস, রেমুনারেশন, স্টাইপেন্ড, অনারিয়ামও সেদিনই দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে এই মাসের পেনশন মিলবে আগামী 1 অক্টোবর। আগামী 26শে সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি পড়ে যাচ্ছে, চলবে আগামী 7 অক্টোবর পর্যন্ত। সে কারণে এবার মাসের বেতন আগেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত। এহেন সিদ্ধান্তে পুজোর মাসে কিছুটা হলেও স্বস্তি দেবে সরকারি কর্মীদের। অন্যদিকে সেপ্টেম্বর মাসে জয় বাংলা, লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পের অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি মারফত যাবে, আর তা আগামী 1 অক্টোবর দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর জন্য বিভিন্ন দপ্তরের ডিডিও এবং অ্যাডমিনিস্ট্রেটরস অফ ডিপোজিট অ্যাকাউন্টসগুলিকে ট্রেজারিতে বিল বা অ্যাডভাইস আগে জমা দিতে নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর। বলে রাখা প্রয়োজন, ভোটমুখী বাংলায় বাঙালির মনে জয়ে পুজোর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী চলতি মাসের 26 তারিখ হাতে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এজন্য সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কিন্তু এক ধাপ এগিয়ে কেন্দ্রের বেতন হাতে পাওয়ার আগেই রাজ্য সরকারি কর্মীরা এবার বেতন পেয়ে যাবেন। জঙ্গিপুরে তৃণমূল সংগঠনে যোগদান প্রক্রিয়ায় শৃঙ্খলার হ্রাস আরও টানল দল। যতদিন না ব্লক এবং টাউন স্তরের নতুন সভাপতিরা দায়িত্বে আসছেন, ততদিন পর্যন্ত কোনো নতুন সদস্যকে দলে নেওয়া যাবে না, এমনই কড়া নির্দেশ জারি করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান। গত 14 সেপ্টেম্বর এই নির্দেশিকা পাঠানো হয়েছে ব্লক সভাপতি, বিধায়ক এবং জেলা শাখা সংগঠনের সভাপতিদের কাছে। স্পষ্ট ভাষায় বলা হয়েছে,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর এবং আইপ্যাককে না জানিয়ে কাউকে দলে নেওয়া যাবে না। এমনকি সদস্যপদ দিলে জানাতে হবে কে যোগ দিচ্ছেন, কোন দল থেকে আসছে, কি পদে ছিলেন, কোথায় এবং কখন যোগদান হচ্ছে, সবকিছুই। যদিও রাজ্যের সব জেলায় এই নির্দেশ জারি হয়নি, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। কেন শুধুই জঙ্গিপুর? খলিলুর রহমান বলেছেন, পার্টি বলেছে বলেই করেছি। তবে শাসক দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, জঙ্গিপুর সহ কয়েকটি জেলা রাজনৈতিকভাবে স্পর্শকাতর, তাই প্রথম পর্যায়ে এখানেই কড়াকড়ি। এই নির্দেশিকায় স্পষ্ট করে লেখা, সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। অভিষেকের নামের আদ্যক্ষর AB তাও ব্যবহৃত হয়েছে। পাশাপাশি আইপ্যাককে জানানো বাধ্যতামূলক করা নিয়েও রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। এক নেতা বলছেন, ব্লক এবং টাউন স্তরের রদবদল যেমন আইপ্যাকের রিপোর্টের ভিত্তি করে হচ্ছে, তেমনি যোগদানের ক্ষেত্রেও তাদের মত গুরুত্ব পাচ্ছে। শামশেরগঞ্জ, সুতি সহ সম্প্রতি উত্তপ্ত থাকা এলাকায় সংগঠন ঢেলে সাজানোর কাজ শুরু করেছে তৃণমূল। সেই প্রেক্ষিতে জঙ্গিপুরের এই নির্দেশিকাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার অন্য জেলাগুলিও এই মডেল অনুসরণ করে কিনা। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।